দিদি, একটু এদিকে এসো তো। আকাশটা দেখেছো? এই বুঝি বৃষ্টি নামে। ধানগুলো তাড়াতাড়ি তুলতে হবে, না হলে যে সব ভিজে যাবে। আমি একা পারছি না, একটু হাত লাগাও না। আসছি আসছি। তুই এত হইচই করিস কেন? মেঘ দেখলেই তো বৃষ্টি হয় না। তবে হ্যাঁ, আজকের মেঘটা দেখে মনে হচ্ছে সত্যিই নামবে। কালকেও এরকম করেছিল, শেষে কিচ্ছু হয়নি। তুই ওদিকের ধানগুলো তুল, আমি এদিকের গুলো গুছিয়ে নিচ্ছি। বাতাসটা দেখো কেমন ভ্যাপসা হয়ে গেছে। এরকম হলেই বৃষ্টি আসে, মা বলতেন। দিদি, জানো, আজ সকাল থেকে আমার মনটা কেমন করছে। বর্ষার এই গন্ধ পেলেই আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। মনটা যেন বলছে আজ কিছু একটা বিশেষ রান্না হোক। তুই তো আবার খাওয়ার কথা বলতে শুরু করলি। ধান তোলা হোক আগে, পরে খাওয়ার কথা। তবে সত্যি বলতে কি, আমারও আজ মনে হচ্ছে বর্ষার গন্ধে ঝাল ঝাল কিছু রান্না করলে মন্দ হয় না। জানিস, আমাদের শাশুড়ি মা বেঁচে থাকতে বলতেন বর্ষার দিনে ঝাল রান্না না হলে নাকি বৃষ্টি রুষ্ট হয়। সত্যি দিদি? এটা তো জানতাম না। তাহলে তো আজ কিছু একটা করতেই হবে। রতনকে বলি হাট থেকে মাংস নিয়ে আসতে। ঝাল মাংসের ঝোল হলে কেমন হয়? বাহ, তোর মাথায় মাঝে মাঝে ভালো বুদ্ধিও আসে তো দেখি। তবে আগে এই ধানগুলো তো তুলি। কাল রোদ উঠলে আবার দিতে হবে। আজকে ভিজলে সব বরবাদ। চল চল, তাড়াতাড়ি গুছিয়ে ফেলি, তারপর রতনকে ধরি। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো। তুমি ওই কোণাটা ধরো, আমি এদিক থেকে টানছি। চাটাইটা ভাঁজ করে গোলাঘরে রেখে দিই। বাবা, আজকে হাটে যাওয়ার কথা ছিল না, কিন্তু বিথি বলছে মাংস আনতে। ঝাল মাংসের ঝোল নাকি রান্না হবে। বর্ষার দিনে ওর মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া আসে। আমি ভাবছি যাই, তুমি কি বলো? যা যা, আধা কেজি নিয়ে আয়। তবে শোন, ভালো করে দেখে কিনবি। হাড়ে মাংস লেগে আছে কিনা দেখবি, নয়তো ঝোল জমবে না। গত সপ্তাহে যেটা এনেছিলি সেটাই হাড়ি ছিল বেশি, মাংস তো খুঁজে পাইনি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা আর আদাও নিয়ে আসবি, বাড়িতে কম আছে। বাবা, তুমি তো দেখি আমার চেয়েও বেশি উৎসাহী। সকাল থেকে পান চিবিয়ে চিবিয়ে তো পেট ভরে না, তাই মাংসের কথা শুনে চোখ জ্বলে উঠলো, তাই না? এই ছোকরা, বাবাকে নিয়ে ঠাট্টা করিস? তোর মায়ের রান্না করা ঝাল মাংসের ঝোল একবার খেলে বুঝতিস ঝাল কাকে বলে। বৃষ্টির দিনে সেই ঝোলের গন্ধ সারা বাড়ি ভরে যেত। আজও মনে পড়লে জিভে জল আসে। সেই স্বাদ আর কোথাও পায়নি। ফলের রসে যেমন একটা নিজস্ব মিষ্টি থাকে, তেমনি তোর মায়ের রান্নায় একটা নিজস্ব জাদু ছিল। তাই তো বাবা, তোমার সেই গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। প্রতি বর্ষাতেই তুমি মায়ের ঝোলের কথা বলো, আমাদেরও মনটা টন টন করে। আচ্ছা, আমি তাহলে যাই। হ্যাঁ, বৃষ্টি নামার আগেই ফিরে আসার চেষ্টা করব, নইলে কাদায় সাইকেল চালাতে গিয়ে আমারই ঝাল লাগবে। যা, তাড়াতাড়ি যা। আর শোন, ফেরার পথে গোপালের দোকান থেকে দুটো লেবু নিয়ে আসবি। ঝাল মাংসে একটু লেবুর রস পড়লে স্বাদটা অন্যরকম হয়। তোর মা সব সময় দিত, আমি বলতাম লেবু দিস না, ও হাসতো আর বলতো তুমি বুঝবে না, এটা না দিলে ঝোল অসম্পূর্ণ থাকে। আচ্ছা বাবা, লেবু আনবো। আর কিছু? না, এটুকুই যথেষ্ট। যা, দেরি করিস না। বিথি, আজ আমি রান্না করব। তোর রান্না ভালো হয় ঠিকই, কিন্তু ঝাল মাংসের ঝোলটা আমার হাতের স্পেশাল। এই রান্নাটা আমি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, একটু একটু করে। মশলার অনুপাতটা ঠিকঠাক মতো না হলে স্বাদ জমে না। আমি প্রথমবার যখন বানিয়েছিলাম, শাশুড়ি মা বলেছিলেন মশলা একটু বেশি হয়েছে। তারপর থেকে আর কোনোদিন ভুল হয়নি। দিদি, তোমার রান্না যে ভালো হয় সেটা আমি জানি, পুরো গ্রামই তা জানে। পাড়ার মিনতি কাকিমাও বলেন তো, শৈলজার হাতে যা স্বাদ সেটা বাজারের দোকানেও পাওয়া যায় না। কিন্তু আমিও তো নতুন কিছু শিখেছি। গত মাসে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, সেখানে একটু ভিন্নভাবে কাঁচা লঙ্কা ব্যবহার করে। তেলে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চটকে নেয়, তারপর সেটা ঝোলে মেশায়। আমি সেটা ট্রাই করতে চাই আজ। ইউটিউব? তুই ইউটিউব দেখে রান্না শিখবি? আমি বলি কি, রান্না হলো হাতের গুণ, ফোনের গুণ না। যতই ভিডিও দেখো, হাতে না ধরলে স্বাদ আসে না। ফোনের স্ক্রিনে যা দেখা যায়, চুলার সামনে দাঁড়ালে সেটা অনেক সময় কাজে লাগে না। তবে ঠিক আছে,
আজ দুজনায় মিলে করি। আমার মশলায় তোর কাঁচা লঙ্কার কৌশল মিশিয়ে দেখি কি হয়। সত্যি দিদি, তুমি রাজি? তাহলে তো আজ দারুণ হবে। আমি বলি কি, আমরা দুজন আলাদা আলাদা একটু করে ঝোল বানাই, তারপর দাদা আর রতন বিচার করবে কার ঝোল ভালো। কেমন? বারে, প্রতিযোগিতা? আমি তো ভয় পাই না। 30 বছর ধরে রান্না করছি, তোর 2 বছরের সঙ্গে তার তুলনা হবে? আমার রান্নার মশলা দেখে আজ সবাই আঙুল চাটবে, সেটা আমি ভালোই জানি। তবে হ্যাঁ, তুই হেরে গেলে কিন্তু কান্নাকাটি করবি না। দিদি, আজকে কিন্তু আমার কাঁচা লঙ্কার কৌশলই জিতবে, দেখে নিও। আর হারলে তো হারলাম, তোমার কাছে হারাটাও তো শেখা। তুমি তো আমার গুরু, গুরুর কাছে হারলেই লজ্জা নেই। বেশ বেশ, দেখা যাক। এখন বকবক না করে কাজে লেগে পড়। পেঁয়াজগুলো আর একটু সরু করে কাট, মোটা কাটলে ভাজতে সময় বেশি লাগে। দিদি শোনো শোনো, বৃষ্টি নামলো যে। টিনের চালে কি সুন্দর শব্দ হচ্ছে, তাই না? ছোটবেলায় আমাদের বাড়িতেও টিনের চাল ছিল। বৃষ্টি হলে মা বলতেন আজ খিচুড়ি হবে। তোর মায়ের কথা শুনে আমারও মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা বৃষ্টির দিনে সব সময় পেঁয়াজি ভাজতেন। সারা বাড়িতে সেই গন্ধ ছড়িয়ে পড়তো। বাবা বারান্দায় বসে চা খেতেন, আর আমরা ভাই বোনেরা উঠোনে ভিজতাম। সে কি আনন্দ! দিদি, তুমি যখন এসব বলো আমার খুব ভালো লাগে। জানো, এই বাড়িতে এসে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। শুধু রান্না না, সংসার করাটাও। এত প্রশংসা করলে কিন্তু মাংসে নুন বেশি পড়ে যাবে। হাসি তামাশা রাখ, এখন মশলাটা ভালো করে মাখ। দেখ, হলুদটা সব জায়গায় সমান লাগাতে হবে। একদিকে বেশি একদিকে কম এসব হলে চলবে না। বৃষ্টি যত বাড়বে ঝোলের স্বাদও তত জমতে হবে। চল চল, কাজে লেগে পড়ি। এই এই, এটা আমার বাটা মশলা। আমি কতক্ষণ ধরে শিলনোড়ায় বেটেছি জানিস? আদা, রসুন, জিরে, ধনে সব একটা নির্দিষ্ট মাপে বেটেছি। হাত ব্যথা হয়ে গেছে বাটতে বাটতে, আর তুই সেটা নিয়ে নিলি? আমার গোপন মশলাই বুঝি চুরি করলি? আরে দিদি, চুরি বলছো কেন? আমি ভুলে তোমারটা টেনে নিয়েছিলাম, সত্যি বলছি। দুটো বাটি পাশাপাশি ছিল, অন্ধকারে একটু গুলিয়ে গেছে। তবে এখন যখন হাতে এসেই গেছে, একটু শুঁকে দেখি তো কি কি দিয়েছো। কি গন্ধ! শোন, শিলনোড়ায় আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বাটতে হয়, একবার ডান দিক থেকে একবার বাঁ দিক থেকে। তো শাশুড়ি মা আমাকে এভাবেই শিখিয়েছিলেন। বলতেন মশলা বাটা হলো ধ্যানের মতো, মন দিয়ে করতে হয়। দিদি, সেটা সত্যি। আমি তাড়াহুড়ো করে বাটি, তুমি আমাকেও শেখাও না। একদিন ধীরে ধীরে শেখাবে। আমি সত্যিই শিখতে চাই। চুরি নয় দিদি, শিখতে চাইছি তোমার কাছে। তোমার এই হাতের গুণটা যদি আমার মধ্যে একটু আসে, আমি ধন্য হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কাল সকালে শেখাবো। ভোরবেলায় উঠবি, তখন শিলনোড়ায় বসাবো তোকে। এখন আমার মশলার বাটিটা ফেরত দে তো, নইলে আমার ঝোল অসম্পূর্ণ থেকে যাবে। আর তোর কাঁচা লঙ্কার কৌশল তুই নিজে সামলা, সেটাই আমি নাক গলাবো না। নাও দিদি তোমার বাটি, আর একটু বেশি করে বেটো। আমাকেও 1 চামচ দিও কিন্তু। ধুর পাগল! নবীন, দেখ বৃষ্টিটা কি সুন্দর পড়ছে। এরকম বৃষ্টির দিনে তোর মা রান্নাঘরে ঢুকতেন আর সারা বাড়ি মশলার গন্ধে ভরে যেত। আমি মাঠ থেকে ফিরতাম, কিন্তু সেই গন্ধ পেলেই সব ক্লান্তি চলে যেত। পা ধুয়ে সোজা রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়াতাম। বাবা মায়ের কথা বললে আমারও মনটা খারাপ হয়ে যায়। মা চলে গেছে 6 বছর হয়ে গেল, কিন্তু ওর রান্নার গন্ধটা যেন এখনো রান্নাঘরে লেগে আছে। আমি মাঝে মাঝে সন্ধ্যাবেলা রান্নাঘরের কাছে গেলে মনে হয় মা এখনো আছেন, চুলায় হাঁড়ি নাড়াচ্ছেন। কানে ওর গলার আওয়াজ ভেসে আসে, নবীন হাত ধুয়ে বস, ভাত দিচ্ছি। তোর মা বলতেন ঝাল মাংসের ঝোলে সবচেয়ে জরুরি হলো মন দিয়ে রান্না করা। মশলা কম বেশি হতে পারে, কিন্তু মন ছাড়া রান্না করলে চলবে না। আমি বলতাম তুমি সবকিছুতেই এত মন দাও কিভাবে? ও হাসতো। একটা কথা বলি, তোর বউ শৈলজা অনেকটাই তোর মায়ের মতো। ও এসে বাড়িটা জমজমাট হয়ে গেছে। বাবা তুমি ঠিকই বলো। হ্যাঁ, শৈলজা সত্যিই অনেক কষ্ট করে সংসার চালায়, আমি জানি। আমি হয়তো মুখে বলি না,
কিন্তু আমি দেখি সব সকালে ঘুম থেকে ওঠার আগেই ও চুলা জড়িয়ে দেয়। আমি চা না খেলে নিজেও খাই না। আর বিথি হেসে ঘরে আনন্দ অনেক বেড়েছে। ওর হাসিটা ঘরের সবচেয়ে দরকারি জিনিস। এইসব কথা ওদের সামনেও মাঝে মাঝে বলবি, মনে মনে রেখে লাভ নেই। ভালোবাসার কথা বলতে লজ্জা পাওয়া উচিত না। তোর মাকে আমি রোজ বলতাম তোর রান্না দুনিয়ার সেরা। সে হাসতো আর বলতো তোমার কথায় নুন মশলা সব বেশি পড়ে। কি মানুষ ছিল রে। যাক পুরনো কথা, এখনকার কথা ভাবি। রান্নাঘরে দুই বউ যা মশলার গন্ধ তুলেছে, মনে হচ্ছে আজ ভোজ হবে। বিধি, কি গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে! আমার পেট তো ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এদিক থেকে দিদির মশলার গন্ধ, ওদিক থেকে তোর কাঁচা লঙ্কার ঝাঁজ। আমি তো মাঝখানে পড়ে দুদিকে লালা ফেলছি। হ্যাঁ, কখন খেতে পাবো বলো তো? ধৈর্য ধরো আরেকটু। হাঁড়ি থেকে এখনো বুদবুদ উঠছে, ঢাকনা দিয়ে রেখেছি। তবে শোনো, আমি আর দিদি ঠিক করেছি আজ একটা প্রতিযোগিতা হবে। দুজন আলাদা আলাদা ঝোল বানিয়েছি। তোমরা দুই ভাই বিচার করবে কার ঝোল ভালো। কেমন? তোমার কি সাহস আছে বিচারক হওয়ার? বিচারক? এ তো মহাবিপদ। দুই বউয়ের রান্নার মধ্যে বিচার করতে গেলে যেদিকেই যাই দিই অন্যদিক থেকে বিপদ। দিদি পক্ষ বললে তুই মুখ ফুলিয়ে থাকবি, তোর পক্ষ বললে দিদি চুপচাপ মন খারাপ করবে। তবে খাবার জন্য আমি সব বিপদ নিতে রাজি। দাদাকেও ডাকি, দুজনে মিলে বিচার করব। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে জিতবে তাকে কদম ফুলের মালা পরিয়ে দেব। বাড়ির পেছনের কদম গাছে এখন কত ফুল ফুটেছে দেখেছো? হ্যাঁ, সকালে দুটো পেড়ে রেখেছি। মা বেঁচে থাকলে খুশি হতেন। ওর খুব প্রিয় ছিল কদম ফুল। বর্ষা এলেই বলতেন কদম ফুল না ফুটলে বর্ষা বর্ষা লাগে না। বাহ, কদম ফুলের মালা! তাহলে তো আমাকে জিততেই হবে। দিদিকে বলো না কিন্তু, আমি ঝোলে একটু বিশেষ কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি। তেলে চটকে একটু চিনি মিশিয়েছি। সঙ্গে স্বাদটা একদম আলাদা হবে, দেখো। আচ্ছা আচ্ছা, তোর কাঁচা লঙ্কার গুপ্ত অস্ত্রের কথা আমি কাউকে বলবো না। এখন আমাকে একটু ঝোলের হাঁড়িটা দেখতে দে, জিভটা তো একটু ভেজায়। না না না, আগে থেকে চাকলে বিচারক অযোগ্য হয়ে যাবে। বাইরে যাও, সন্ধ্যায় সব একসঙ্গে খাওয়া হবে। এখন এখান থেকে সরো তো। বউয়ের আদেশ। হ্যাঁ, পালাচ্ছি পালাচ্ছি। বিধি, কুপিটা ধর তো। দেশলাই কোথায় রেখেছিস? এই বর্ষায় বিদ্যুৎ যাওয়াটা তো নতুন কিছু না, কিন্তু ঠিক রান্নার মাঝখানে গেলে বড় অসুবিধা হয়। হাঁড়িটা নাড়াতে হবে, নইলে তলা লেগে যাবে যে। তাড়াতাড়ি কর। দিদি, দেশলাই তো এইখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। তাকের ওপর ছিল। দাঁড়াও, জ্বালাচ্ছি। উফ, এই বৃষ্টিতে সবকিছু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। দেশলাইও ঠিক মতো জ্বলতে চাইছে না। 3টে কাঠই নষ্ট হলো। আচ্ছা হলো, জ্বলেছে। দেখো দিদি, কুপির আলোয় রান্নাঘরটা কেমন দেখাচ্ছে, একদম পুরনো দিনের মতো। সত্যি তো, এই কুপির হলুদ আলো এই রান্নাঘরটা দেখ কেমন লাগছে। আমার মনে পড়ে আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম, তখন এই গ্রামে বিদ্যুৎই ছিল না। শাশুড়ি মা এই কুপির আলোতেই রান্না করতেন। ওর হাত এত পাকা ছিল যে অন্ধকারেও ঠিক মাপ মতো মশলা দিতে পারতেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, মা তুমি দেখো না কতটা নুন দিচ্ছ? উনি হেসে বলেছিলেন, হাত জানে, চোখের দরকার নেই। দিদি, তোমার কথা শুনলে মনে হয় সেই সময়টাও বেশ সুন্দর ছিল। আমরা এখন সবকিছুতে বিদ্যুতের ওপর নির্ভর হয়ে গেছি। ফ্যান না চললে ঘুম আসে না, লাইট না থাকলে হাত পা চলে না। কিন্তু এই কুপির আলোর একটা আলাদা মায়া আছে। দেখো, হাঁড়ির ঝোলটা এই আলোয় কেমন সোনালি দেখাচ্ছে। হ্যাঁ রে, সত্যিই সুন্দর। চল, এই আলোতেই রান্নাটা শেষ করি। বিদ্যুৎ না থাকলেও ঝোলের স্বাদে কোনো ভেজাল হবে না। হাঁড়িটা একটু নাড়িয়ে দে, আমি ঢাকনাটা সরাচ্ছি। আর ওই কাঁচা লঙ্কাগুলো ফেলে দে ঝোলে, ঝাঁঝটা তো থাকা চাই। রতন, সব সাজিয়ে দিয়েছি। এই বাটিতে দিদির ঝোল আর এই বাটিতে আমার ঝোল, দুটোই গরম গরম, এখনো ধোঁয়া উঠছে। আলু ভর্তাটা দিদি বানিয়েছে, সেটা কমন, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে, যেভাবে তোমরা পছন্দ করো। ভাত আমি বসিয়েছিলাম। কুপির আলোয় দেখো সব কেমন সুন্দর লাগছে, তাই না? বাহ, কি সুন্দর সাজিয়েছো। হ্যাঁ, গরম ভাতে ধোঁয়া উঠছে, ঝোলের গন্ধে মাথা ঘুরছে, বৃষ্টির শব্দ কানে আসছে। এর চেয়ে ভালো সন্ধ্যা আর কি হতে পারে বলো? হ্যাঁ, বাবাকে ডাকি, দাদাকেও।
সবাই একসঙ্গে বসে খাবো। বাবা, দাদা, চলো, খাবার তৈরি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ডাকো, আজ পুরো পরিবার একসঙ্গে বসে খাবে। জানো রতন, আমার বাপের বাড়িতে বর্ষার দিনে সবাই মিলে এভাবে খেতে বসতাম। বাবা মাথায় বসে গল্প বলতেন, কোনোদিন ভূতের গল্প, কোনোদিন রাজার গল্প। মা পরিবেশন করতেন, বলতেন আরেকটু নাও, আরেকটু নাও। সেই দিনগুলো খুব মিস করি মাঝে মাঝে। ফোনে কথা হয়, কিন্তু সেটা তো আর এক নয়। এই বাড়িটাও তো তোর বাড়ি বিথি, এখানেও তো সবাই মিলে একসঙ্গে আছি। তোর বাবার বাড়ির গল্প এখানেও তৈরি হচ্ছে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। আজকের এই সন্ধ্যাটাও তো একদিন স্মৃতি হয়ে যাবে। বছর দশেক পরে বলবি, মনে আছে সেই বর্ষার সন্ধ্যায় কুপির আলোয় ঝাল মাংস খেয়েছিলাম? চলো, গরম থাকতে থাকতে খাওয়া শুরু করি। বাবা, দুটো ঝোলই চেকে দেখলাম, বুঝলে? বড় বউয়ের ঝোলে মশলার গন্ধ চমৎকার, একটা গভীর স্বাদ আছে যেটা মুখে রেখে দিতে মন চায়। একটু 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 মায়ের রান্নার কথা মনে পড়ে যাচ্ছে গো। মশলা এত সুন্দর মিশিয়েছে যে প্রতিটা চামচে একটা আলাদা কিছু পাওয়া যাচ্ছে। এটা শুধু রান্না না, এটা বছরের পর বছরের অভ্যাস। তুই ঠিকই বলেছিস, শৈলজার রান্নায় তোর মায়ের ছোঁয়া আছে, সেটা আমিও টের পাই। মুখে দিলেই মনে হয় তোর মা পাশে দাঁড়িয়ে বলছে কেমন হয়েছে। কিন্তু বিথির ঝোলটাও খেয়ে দেখ, ছোট বউয়ের ঝোলের ঝালের একটা আলাদা ব্যাপার আছে। তাহলে বাবা, বিচারটা তো মুশকিল হয়ে গেল। দুটোই ভালো, কিন্তু দুটোই আলাদা। একটাতে চেনা স্বাদ, পুরনো দিনের গন্ধ, আর একটাতে নতুন কিছুর ছোঁয়া। আমি কোনটা বেছে নেব বুঝতে পারছি না। রতন, তুই কি বলিস? দাদা, আমিও একই জায়গায় আটকে গেছি, দুটোই তো অসাধারণ। বাবা, তুমিই বলো। আমি বলি কি, দুই ঝোলই সেরা, কারণ দুটোতেই একটা জিনিস একই আছে, সেটা হলো যত্ন করে রান্না করেছে দুইজনই। তোর মা বলতো, যে রান্নায় মন থাকে সে রান্না কখনো খারাপ হয় না। আজ দুই বই মন দিয়ে রান্না করেছে, তাই দুটোই জিতেছে। কদম ফুলের মালা দুজনকেই দে। বাবা, তুমি বিচারক হলে খুব ভালো হতো, সবাইকে খুশি করে দিতে পারো। বিধি, তুই সত্যিই ভালো রান্না করেছিস আজ। আমি মজা করেই বলছিলাম সব, কিন্তু মনে মনে একটু অভিমান হয়েছিল জানিস। ভাবছিলাম আমি এত বছর ধরে এই সংসারে রান্না করছি, হাঁড়ি চুলা সামলাচ্ছি, আর তুই 2 বছরেই সবাইকে মুগ্ধ করে ফেললি। শ্বশুরমশাই পর্যন্ত তোর রান্নার তারিফ করলেন, তাহলে কি আমি পিছিয়ে পড়লাম? দিদি, এসব কি বলছো তুমি? তুমি পিছিয়ে পড়বে? তুমি না থাকলে আমি রান্নাই শিখতাম না, সেটা কি ভুলে গেলে? এই বাড়িতে প্রথম দিন এসে আমি চুলায় আঁচ দিতে পারতাম না, তুমি ধরে ধরে সব শিখিয়েছিলে। তোমার প্রতিটা কাজ আমার কাছে শেখার মতো। সত্যি বলছিস? আমি ভেবেছিলাম তুই হয়তো মনে মনে ভাবিস আমি পুরনো ধাঁচের মানুষ, নতুন কিছু জানি না। তুই ইউটিউব দেখিস, নতুন নতুন রেসিপি ট্রাই করিস। আমি তো সেসব পারি না। আমি তো ফোনে শুধু ছেলে মেয়েদের ফটো দেখি, আর কিছু বুঝি না। দিদি, ইউটিউবে রেসিপি আর তোমার হাতের স্বাদ দুটো কি কখনো এক হয়? ফোনে দেখে রান্না শেখা যায়, কিন্তু মন দিয়ে রান্না করা তোমার কাছ থেকেই শেখা যায়। ফোনে কেউ শেখাতে পারবে না কতটুকু ভালোবাসা মেশাতে হয় ঝোলে। তুমি শুধু আমার দিদি নও, তুমি আমার গুরু। তুমি কখনো হারতে পারো না, কারণ তুমি না থাকলে আমার শেখার কোনো জায়গাই থাকতো না। বিথি, তুই এত সুন্দর কথা বলিস যে রাগ করাই যায় না তোর ওপর। আয়, কাছে আয়, আজকের এই বর্ষার সন্ধ্যাটা আমার মনে থাকবে। তুই জানিস আমার নিজের বোন নেই, তুই এসে সেই জায়গাটা ভরিয়ে দিয়েছিস। দিদি, আমারও তো নিজের দিদি ছিল না, তোমাকে পেয়ে আমি সেটাও পেলাম। দিদি, আমি একটা কথা বলবো। আর যদি খুনসুটি করতে গিয়ে তোমার মন খারাপ হয়ে থাকে, তাহলে আমাকে মাফ করো। আমি কখনো চাই না তুমি কষ্ট পাও। তুমি আমার কাছে শুধু যা নাও, তুমি আমার বড় বোনের মতো। বিথি, আমিও তোকে বলতে চাই, আমিও মজা করতে গিয়ে একটু বেশি বলে ফেলেছি আজ। তুই যখন আমার মশলার বাটিটা নিয়েছিলি, আমি জানতাম তুই ভুল করেই নিয়েছিস, তবুও একটু বাড়িয়ে বললাম। চুরি করলি বলে বকে দিলাম, সেটার জন্য আমাকেও মাফ করে দে বোন। বড় বোন বলে মাঝে মাঝে একটু বেশি বলে ফেলি। দিদি, তুমি আবার মাফ চাইছো? তোমার মাফ চাওয়ার কিচ্ছু নেই। তোমার এই কথাটাই তো আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহ দেয়।
তুমি যদি ধরিয়ে না দিতে আমি এত মন দিয়ে রান্না করতাম না আজ। তোমার বকুনিটাও আমার কাছে শেখা। তুই সত্যি ভালো মেয়ে রে বিথি। আমার ভাগ্য ভালো যে তুই এই সংসারে এসেছিস। জানিস, অনেক বাড়িতে দুই বউয়ের মধ্যে মনোমালিন্য লেগে থাকে। গ্রামে তো কত কথাই শুনি, কিন্তু আমাদের মধ্যে সেটা কোনো দিন হয়নি। এটা ধরে রাখতে হবে আমাদের সারাটা জীবন। এই বন্ধনটাই আমাদের সংসারের জোর। ধরে রাখবো দিদি, কথা দিচ্ছি। চলো এখন ভেতরে যাই, সবার জন্য চা বানাই। বৃষ্টির পরে গরম গরম চা হলে মনটা হালকা হয়ে যায়। আদা দিয়ে বানাবো, তোমার যেমন পছন্দ। আদা চা? তাহলে তো চল চল। রতন, আজকের এই সন্ধ্যাটা দেখ, বৃষ্টি থেমেছে, কিন্তু মনের মধ্যে একটা শান্তি এসেছে। দুই বউ মিলে কি সুন্দর রান্না করলো, আমরা সবাই মিলে খেলাম, পেট ভরেছে, মনও ভরেছে। এটাই তো সংসার। সংসার মানে কে জিতলো আর কে হারলো সেটা না, সংসার মানে সবাই মিলে একসঙ্গে থাকা। বাবা, তুমি এত সুন্দর কথা বলো যে আমার মনে হয় তুমি কবি হলে ভালো হতো। গ্রামের লোকে তোমাকে চাষি বলে চেনে, কিন্তু তোমার মুখ থেকে যা বের হয় সেটা তো কবিতা। তবে সত্যি বলতে কি, আজকের এই সন্ধ্যাটা আমারও খুব ভালো লাগছে। এর চেয়ে বেশি কি চাই জীবনে? তোর মা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। ওর সবচেয়ে বড় ইচ্ছা ছিল এই সংসারটা যেন ভালোই ভালোই চলে, সবাই যেন মিলে মিশে থাকে। শেষ দিনগুলোতেও বলতেন, আমার ছেলেদের বউরা যেন ভালো থাকে, ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। আজ দেখ, ওর কথাই সত্যি হচ্ছে। দুই বউ একসঙ্গে রান্না করছে, হাসছে, একটু ঝগড়ার ভান করছে, আবার জড়িয়েও ধরছে। এটাই তো পরিবার। বাবা, আমি একটা কথা বলি। আমাদের এই ছোট্ট সংসারটা হয়তো খুব বড় না, আমাদের হয়তো অনেক কিছু নেই, পাকা বাড়ি নেই, গাড়ি নেই, জমিও বেশি নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা ভালোই আছি। আর এই ভালো থাকাটা ধরে রাখাই সবচেয়ে বড় কাজ। ঠিক বলেছিস, বৃষ্টি আবার আসবে মনে হচ্ছে। আকাশের ওদিকটা দেখ কেমন কালো হয়ে আছে, কিন্তু ভয় নেই, বৃষ্টি আসুক। এই বারান্দায় বসে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। তোর মায়ের সঙ্গে এই বারান্দাতে বসে কত বৃষ্টি দেখেছি। ও আমার কাঁধে মাথা রাখতো, আমি চুপচাপ বসে থাকতাম, কিছু বলতে হতো না, বৃষ্টি সব বলে দিত। বাবা, আজ মায়ের কথা অনেক হলো। মা যেখানে থাকুক নিশ্চয়ই খুশি আছে আমাদের দেখে। নিশ্চয়ই আছে পরবর্তী বাবা, পর্বগুলো দেখতে নিশ্চয়ই চাইলে আছে। সাবস্ক্রাইব করুন। আপনি কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি।